স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে। দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া ছবি জঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় চলে আসি আমি লিয়ানা। ঢালিউডের পুরনো সমস্যা ভিডিও পাইরেসি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন উৎসবহীন সময়ে মুক্তি পাওয়া দরদ পাইরেসির খবর স্তব্ধ করেছে সিনেমা সংশ্লিষ্টদের। আগামী দিনে চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াতে পাইরেসির নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। বছর কয়েক আগেও সিনেমা শিল্পে আতঙ্ক ছিল ভিডিও পাইরেসি। নির্মাতাদের মধ্যে ভীতি ছড়িয়ে রেখেছিল ভিডিও দস্যুরা। ব্ল্যাকমেল করে ছবির প্রযোজকদের কাছ থেকে অর্থ আদায় করত এরা। তবে সিনেমা ব্যবসায় মন্দা নেমে আসার সঙ্গে সঙ্গে এদের দৌরাত্ম্য কমে যায়। অনেকদিন ভিডিও পাইরেসির কথা শোনা যায়নি ফিল্ম পাড়ায়। গত ঈদে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় সুড়ঙ্গ ছবিটি শিকার হয়েছিল পাইরেসির। সম্প্রতি মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও ঘটল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারা পাইরেসিটা এমনভাবে করছে, আমরা কিন্তু এটা ব্যাক এন্ডে থেকে কপিরাইট দিয়ে রাখছিলাম, মানে কোনোভাবে এটা খুব টেকনিক্যালি যারা অনেক রিচ তারাই পাইরেসিটা করছে। আর এতে করে ওই একটা বিষয় হলো, আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত হলো আমাদের ইন্ডাস্ট্রি। এই যে একটা ধারা আমরা শুরু করেছিলাম যে এরকম নন ফেস্টিভ্যাল টাইমে বড় একটা ছবি রিলিজ করা, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা, এটার হবে না। এই স্বপ্নটা একদম মোটামুটি পুরাই স্টপ হয়ে গেল। এদিকে পাইরেসি আবার মাথা তুলে দাঁড়ানোয় আতঙ্কিত চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা। পাইরেসির কারণে তো আমরা বহু আগে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর দেন পাইরেসির কারণে কিন্তু এই যে আজকে যে আমরা মিনিস্ট্রিতে যে বলে আসলাম যে আজকের মধ্যে যদি আপনার অনুমতিটা না দেন তাহলে কিন্তু আমরা ছবিটা চালাতে পারবো না। কেন? আমরা একই দিনে রিলিজ করতে চাই এবং কেন পাইরেসি হয়ে যায়। আমরা কিন্তু ছবিটা 7 দিন পরেও রিলিজ করতে পারতাম। ভারতে রিলিজ হলো, আমি 7 দিন পরে রিলিজ করলাম, কিন্তু সে উপায় কিন্তু পাইরেসি রাখে নেই। ওই দিনই পাইরেসি হয়ে যাবে, তখন মানুষ মোবাইলে দেখা শুরু করবে, সাথে সাথে পাইরেসি হয়ে যাবে। সেটাকে বন্ধ করতে পারবো না। এটা কি আমাদের দেশ থেকে হলো নাকি বাইরের থেকে হলো, সেটাকে আগে মাত্রা ঠিক করতে হবে। যদি বাইরে থেকে হয়ে থাকে সেটাকে আমাদের প্রযোজক সমিতি এবং আমাদের যারা সিনেমা হল মালিক শিল্পী, যেই প্রযোজক এই ছবিটা লংলি করেছে তার পক্ষেই থাকবে, কারণ তার ক্ষতিটা করা কোনো দেশেরই কাম্য ছিল না এবং ঠিক হয়নি। পাইরেসি দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে কাজ করতে হবে চলচ্চিত্র সংগঠনগুলোর। তবেই হয়তো নির্মূল করা যাবে সিনেমার এই অভিশাপকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবিন ও তাসনিয়া ফারিন। জনপ্রিয়তার পারদে এই দুই অভিনেত্রীর অবস্থান অনেকটাই উপরে। অভিনয়ে প্রতিযোগিতা থাকলেও দুজনেরই রয়েছে দারুণ ভাব। এবার সে কথাগুলোই গণমাধ্যমে বলেন বেশ অকপটে। সম্প্রতি এই দুই জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গেল ই-কমার্স প্রতিষ্ঠান পাইকারি.com এর আয়োজনে। জানান শুটিংয়ে ব্যস্ত থাকলেও লাইট, ক্যামেরা, অ্যাকশনকে ফাঁকি দিয়ে সময় পেলেই কেনাকাটার পাশাপাশি ঘুরতে বের হন দুজনেই। শুধু তাই নয়, পছন্দ অপছন্দের বিষয়ে দুজনেরই রয়েছে দারুণ মিল। ছোট পর্দায় জনপ্রিয়তার রেশ ধরে আগামীতে বড় পর্দাতেও একসাথে কাজ করতে আগ্রহী ফারিন ও মেহজাবিন। ভালো কাজের সাথে থাকার চেষ্টা করছি এবং ভালো কাজটা যে মাধ্যমেই করার সুযোগটা আসে আমার কাছে, আমি সেই মাধ্যমেই করছি। আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আসলে এত ছোট এবং আমরা কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই। বাট ডেফিনেটলি আমাদের একসাথে হচ্ছে বেশ কিছু ট্রিপস করা হয়েছে। মেহজাবিন আপুর সাথে ট্রাভেল করে ইটস রিয়েলি নাইস। ইটস বিকজ শি ইজ ভেরি পাংচুয়াল আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য। আই এম অলসো কাইন্ড অফ দ্য সেম, সো আমাদের মাইন্ডসেটটা অনেক সিমিলার। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, কাদা ছোড়াছুড়ি করা শিল্পকলা একাডেমির কাজ নয়। শিল্পের চর্চা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় এর উদ্দেশ্য। বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, নতুন পারফরমেন্স আর্ট ও প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে শিল্পকলা একাডেমি। জামিল আহমেদ আরও বলেন, শিল্পকলা একাডেমির কোনো কালো তালিকা নেই। সব দল মতের মানুষ শিল্প চর্চা করবে, এই উদ্দেশ্য কাজ করছেন তারা। এদিন কথা বলেন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের নেতিবাচক উপস্থাপন নিয়েও। আমাদের এখানে গান হয় না, নাচ হয় না এবং এটা পুরো ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এবং এখানে কোনো কিছু নাই যেহেতু শেখ হাসিনা নাই। বিষয়টা যে না সেটা তো আছেই। একেবারে জনবান্ধব করতে চাই শিল্পকলা একাডেমিকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শিল্পকলা একাডেমি সমাজের কেন্দ্রে স্থাপন করতে চায় শিল্পকর্ম।
আমরা প্রচার করতে চাই না, আমরা বলতে চাই না অমুক নেতা বিশেষ বা মহান, আমরা প্রশ্ন তুলতে চাই, আমরা বাহাস করতে চাই, আমরা আলোচনা করতে চাই। বাহাসের মূল জায়গাটাই এখানে। আমরা দেখবেন যে আওয়ামী লীগ পন্থী হয়তো সেও দাঁড়াবে পাশে জামাতপন্থীর সাথে, পাশে গিয়ে বাহাস করবে, আলোচনা করবে বাংলাদেশ কোন পথে যায়। আমাদের কাজ না বলে দেয়া জনগণকে কি করবে, জনগণ জানেন কি করবে। খরা কাটিয়ে ফের লাইট ক্যামেরা অ্যাকশনের চেনা রূপে ফিরেছে চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি। একই দিনে বিভিন্ন ফ্লোরে চলছে শুটিং। ভঙ্গুর এই চলচ্চিত্র শিল্পে এটি সুখবর হলেও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন থাকতে হবে এর ধারাবাহিকতা। সরকারের সুনজরের পাশাপাশি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারবে বর্তমান চলচ্চিত্রের সংকট সমাধান করতে। সপ্তাহখানেক আগেও নিষ্প্রাণ থাকা প্রতিষ্ঠানটি যেন কিছুটা প্রাণ ফিরে পেল। লাইট ক্যামেরা অ্যাকশনে চেনা রূপে বিএফডিসি। নানা জায়গায় সেট ফেলে চলছে বিজ্ঞাপন, গান ও সিনেমা দৃশ্য ধারণ, যে চিত্র গেল কয়েক মাসে দেখা যায়নি বললেই চলে। সকাল থেকে এফডিসি জসিম ফ্লোরে পিনিক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলি। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ জুয়েল। সিনেমার বেশিরভাগ শুটিং বাইরে হলেও এফডিসিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভিন্ন বলছেন পিনিক সংশ্লিষ্টরা। পিনিকের যে গল্পটা সেটা একটা জনার ব্লেন্ডিং গল্প। এটার হলো মিস্ট্রি, থ্রিলার, তারপর অ্যাকশন, রোমান্স সব মিলেই কম্বাইন। কাজের সংখ্যা যদি বাড়ে তখনই তো আসলে এফডিসির জায়গাটা থেকে আরও রমরমা হবে। 2-3টা যেরকম আমি প্রথম দিন যখন শ্যুট করে আমার পাশের ফ্লোরে ইফতেখার চৌধুরী শ্যুট হচ্ছিল, একটা টিভিসি শ্যুট করছিল। এই যে আর্টিস্ট কিংবা টেকনিশিয়ানরা আসছে, খবর নিচ্ছে, এটা না অন্যরকম একটা দেয়, ভালো লাগা কাজ করে। 5 আগস্টের পরে তো আমাদের দেশের পুরো টোটাল সিনারিওটা তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে আমরা কিন্তু আফটার লং টাইম এফডিসিতে কোনো কমার্শিয়াল সিনেমার শুটিং হচ্ছে। 7 নম্বর ফ্লোরে চলছে একটি টেলিভিশন চ্যানেলের রান্নার শুটিং, যেখানে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। 3 নম্বর ফ্লোরে একটা শ্যুট হচ্ছে, 4 নম্বর ফ্লোরে আরেকটা কাজের শ্যুট হচ্ছে। তো আমরা প্রায় ভিজিট করতাম একজন আরেকজনের ফ্লোরে, পরিচিত কলিগদের সাথে দেখা হতো, তো বেশ ভালো লাগতো। আজকেও দেখা যাচ্ছে এই কয়েকদিনে সেই আমেজটা আবার এফডিসিতে পাচ্ছি। আমার ফ্লোরে অনেক পছন্দের আমার সহ অভিনেতা, তারপরে আমার কলিগরা এসে আমাকে ভিজিট করছে, আমাকেও বলছে যে আমার শ্যুট ওই ফ্লোরে হচ্ছে, এসে দেখে যেতে। এছাড়াও এফডিসির 1 নম্বর ফ্লোরে চলছে গানের দৃশ্য ধারণ। প্রশাসনিক ভবনের সামনে চলছে বিজ্ঞাপনের কাজও। এফডিসির এমন চিত্র দেখে স্বস্তি ফিরেছে অনেকের। প্রয়োজন হলে এফডিসি সরকারি প্রতিষ্ঠান থেকে ফাইন্যান্সটা করা হবে সরকারের মাধ্যমে, আবার তারাই বেনিফিটটা নিয়ে যাবে। পাশাপাশি যেসব আর্টিস্ট টেকনিশিয়ান সমিতিগুলো আছে, বিভিন্ন গুণী ব্যক্তি আছে, এদেরকে মিলে নতুন মুখের সন্ধানে কিছু লোকজন নিয়ে শিল্পী তৈরি করতে হবে। আগামী ঈদে আদর আজাদ ও বুবলির পিনিক মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আগামী 28 ডিসেম্বর বসছে সিজেএফবির পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসর। এ উপলক্ষে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। জানানো হয়, এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশনের মাধ্যমে বছর সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে সিজেএফবির সম্মাননা। থাকবে দেশ সেরা তারকাদের পারফরমেন্সও। দেশের প্রধান জাতীয় দৈনিকের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে 1999 সালে গঠিত হয় কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, সিজেএফবি। সংগঠনের 25 বছরে এবার বসবে 23তম পুরস্কার বিতরণী আসর। নিউজ 24 এন্টারটেনমেন্টে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 এন্টারটেনমেন্ট। আবারও বাংলাদেশের মাটিতে গান গেয়ে ভক্তদের মন জয় করলেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। জনপ্রিয় সব গান শুনে যেন পাগল পাড়া দর্শকরা। শুক্রবার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় কনসার্ট মিউজিক্যাল নাইট 2.0। এতে দেশীয় সঙ্গীত ব্যান্ড কাকতাল, শিল্পী তাহসান এবং পাকিস্তানি শিল্পী আব্দুল হান্নানও অংশগ্রহণ করেন। সময় রাত 9টা। আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের মঞ্চে আসেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। প্রিয় শিল্পীকে সরাসরি পেয়ে ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়।
এরপর আতিফ আসলাম বলিউডে তার গাওয়া সুপারহিট গানগুলো একে একে পরিবেশন করেন। তেনু সমঝাওয়া, দিল দিয়া গলনা ও তার অ্যালবামের দূরি আর হাম কিস গলি যা রহে হ্যায় গানে পুরো স্টেডিয়াম মাতিয়ে তোলেন আতিফ আসলাম। সরাসরি আতিফের কণ্ঠে আদত গানটি শুনতে উন্মুখ ছিলেন অনেকেই। ছোটবেলা থেকেই এই দিনের অপেক্ষা করেছে বলে জানান তরুণরা। I want him to sing Adat because that's like my favorite song. I've always been looking forward to attend this one. So yeah, really excited to be here. I have kept my 2 kids in the home and then I came here. So I'm so excited to see Atif Aslam. টানা 2.5 ঘন্টা একসাথে 25টিরও বেশি গান গেয়ে সুরের জাদুতে আচ্ছন্ন করে রাখেন আতিফ আসলাম। এর আগে জেনজিদের পছন্দের সব গান নিয়ে মঞ্চে আসেন পাকিস্তানি আরেক শিল্পী আব্দুল হান্নান। সন্ধ্যায় আলো, প্রেম তুমি ও প্রেমাতাল গান শুনান তাহসান খান। দর্শকদের মাথায় দেশীয় ব্যান্ড কাকতালো। কনসার্টকে ঘিরে পুরো সময় দারুণ উত্তেজনায় ছিলেন দর্শক ও ভক্তরা, তবে নিরাপত্তা নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। আতিফ আসলামের একটা গানের জন্যই আমি আসি বারবার, দ্যাট ইজ তেরে লিয়ে। দিস ইজ মাই সেকেন্ড টাইম অ্যাটেন্ডিং আতিফ আসলাম। তাহলে আতিফ আসলামের ফার্স্ট লাভে পড়েছে আদাত সং শুনি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে রাত 12টা পর্যন্ত কনসার্ট উপভোগ করেন আগতরা। ভক্তদের চাওয়া আতিফ আসলাম যেন আসেন প্রতি বছর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এটি সবচেয়ে বড় আয়োজন। নিজেদের ব্যবহারিক কাজ নিয়ে শিক্ষার্থীরা এই উৎসব আয়োজন করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের পাশাপাশি সব শ্রেণীর দর্শকদের দেখার সুযোগ হয় বৈচিত্র্যপূর্ণ নতুন নাটক দেখার। উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। পরে উদ্বোধনী মঞ্চায়নে প্রদর্শিত হয় সুটকেস নাটক এবং কমলা রানীর সাগর দিঘির পালা। 3 দশকে এক মহাকাব্যের নকশি কাঁথা বুনন করে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। একই সাথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব পূর্ণ করল 18 বছর। এখানে যতদিন ধরে বিভাগ চালু হয়েছে ততদিন ধরে যদিও 18তম, কিন্তু ছোটোখাটো উৎসব আমাদের সবসময় হয়, সবসময় হয়। এত ব্যাপক হারে এই 18তম। আমি জানি না নাট্যচর্চা কজন করবে, তবে মনটা যেন প্রতিটা এটা মনে করি যে এখান থেকে পাশ করে গিয়ে একেবারে সক্রিয় কর্মী না হতে পারো থিয়েটারের, বা আমি যদি বলি শিল্পের, অন্তত শিল্প মনা, শৈল্পিক মন একটা তৈরি হোক আমার ছাত্রছাত্রীদের। মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের 18তম আসর। 11 দিনব্যাপী এই উৎসবের স্লোগান বুকের ভেতর দারুণ ঝড়, আজ সৃষ্টি সুখে উল্লাস কর। শিল্প সংস্কৃতি কোনো বিশেষ কোনো দল, কোনো জাত, কোনো মানুষের নয়, এটা সবার। আর আরও একটা মেসেজ দিতে চাই যে মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে ভালোবাসলেই মানুষের কাছে যাওয়া যায়। আর দিন শেষে সব কিছুর ঊর্ধ্বে মানুষ সত্য। 4র্থ বর্ষ যারা ফাইনাল ইয়ারে থাকে, অনার্স ফাইনাল ইয়ার, তাদের নির্দেশিত নাটক, এবং এটা আসলে তাদের একটা কোর্সের অংশ, নির্দেশনা কোর্স। এখানে তাদের 100 নম্বরের পরীক্ষা হয় এবং পুরো নাটকের সব কিছুই তাকে একাই করতে হয়। এবার আমরা ইসলাম উদ্দিন পালাকারকে সম্মাননা জানাচ্ছি। আর যেহেতু উনি একদমই আমাদের মাটির মানুষ, রুট নিয়ে কাজ করে, আমাদের একদম একান্ত দেশের সংস্কৃতি নিয়ে কাজ করে, তো আমার মনে হয় এটা একটা বিশাল ওনার জন্য যেমন সম্মানের, এবং আমরাও থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ আমরা ভীষণভাবে আনন্দ বোধ করছি। 18তম এ উৎসবে মঞ্চস্থ হবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত 18টি নাটক। প্রদর্শিত নাটকগুলো তুলে ধরবে আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প।
এবার যেমন 18টা যেরকম যেই নাটকের মধ্যে যেমন নিজের লেখা নাটক আছে, 3টা নাটক হচ্ছে যে স্টুডেন্টদেরই লেখা। একটা নাটক নাম হচ্ছে ফেরা, আরেকটা হলো ফিনিক্স এবং আরেকটা হচ্ছে সিনজন। এই 3টি নাটক শিক্ষার্থীরাই লিখেছেন। আর এর বাইরে যেমন হচ্ছে বাংলাদেশের নাট্যকারদের মধ্যে যেমন সুভাষিত সিনহার নাটক হচ্ছে, রিমান্ড হচ্ছে। আবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মনোজ মিত্র কিংবা বাদল সরকারের নাটক আছে, বাদল সরকারের সুটকেস হচ্ছে, মনোজ মিত্রের পাখি হচ্ছে, আবার জিয়া হায়দারের নাটক হচ্ছে এলেবেলে। উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। পরে উদ্বোধনী মঞ্চায়নে প্রদর্শিত হয় বাদল সরকার রচিত এবং টুম্পা রানী দাস নির্দেশিত নাটক সুটকেস। সবশেষে কমলা রানীর সাগর দিঘি পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার। কুদ্দুস ভাই আমার উস্তাদ, কারণ উনি যখন আমাদের দেশে আসলো কি পালাগান করার জন্য, তখন কিন্তু আমি তার পালাগান দেখছি। দেখার পরে আমি অনুভব করলাম যে আমিও পালাগান করব। কারণ হচ্ছে কি, পালাগানটা এই সময় আমার কাছে এতটুকু ভালো লাগতো যে একজন লোকে সব চরিত্রগুলো করে আর হাজার হাজার দর্শক বসে শুনে। সবচেয়ে প্রিয় পারফরমেন্স হচ্ছে কমলা রানীর সাগর দিঘি। কমলা রানীর সাগর দিঘিটা হচ্ছে আমাদের ময়মনসিংহ থেকে আর কি, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন হাসি কান্নায় ওই পালাটাই জমজমাট একটু বেশি, যার ফলে এই পালাটা গ্রামেও পছন্দ করে বেশি। আর বিশেষ করে কমলা রানী পালাটা বুঝতেও একটু সুবিধা লাগে, এই জন্য কমলা রানী পালাটা আমি বেশি অংশ করি, পাবলিকও বেশি অংশ কমলা রানী ইচ্ছা। এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন নিউজ 24 এন্টারটেনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া ছবি জগতের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24।